আমাদের সাথে রয়েছেন সাংবাদিক ও গবেষক মোহাম্মদ মাহমুদুজ্জামান। আপনাকে স্বাগত সকালের বাংলাদেশে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। এবং আজ ৩৬শে জুলাই, তো সেজন্য আপনাদের দুজনকেই অভিনন্দন জানাচ্ছি এবং এই সাথে যমুনা টিভি এবং যমুনা টিভির যারা দর্শক আছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আর ঠিক এক বছর আগে আজকের সকালটা আমাদের সাথে শুরু হলো। একটা অন্যরকম গল্প শুনবো, আপনার কাছ থেকে জানবো আপনার অভিজ্ঞতা, আপনার কাজ। কিন্তু তার আগে জানতে চাচ্ছি যে গত বছর এই দিনের সকালটা আপনার কাছে কেমন ছিল? আজকের সকাল আর সেই সকালের মূল ফারাকটা কোথায় দেখছেন? খুবই আসলে এটা একটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের জন্য একটা অন্যরকম দিন। ৩৬ তারিখ, যেটা আমরা ৩৬শে জুলাই বলছি, যেহেতু এই দিনটাই আসলে এই নাম্বারটা আসলে পৃথিবীতে আর কোথাও হবে না এবং জুলাই মাসের ৩৬ দিন শুধু বাংলাদেশেই হবে, শুধু বাংলাদেশে। তো সে কারণে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং গত বছরের যে কথাটা বলছিলেন, আসলে ৩৬ তারিখ ঠিক না, আরও ২-৩ দিন আগে থেকে বা আরও কদিন ধরেই এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তো ছিলই। সকালবেলাটাও সেরকমই ছিল, কারণ সকালবেলাও কিন্তু আমরা সবাই নিশ্চিত ছিলাম না যে কি হতে যাচ্ছে, কিন্তু দুপুরের পর থেকে কিন্তু পরিস্থিতি বদলে যায়। এবং আমি দুপুরের পরপরই আসলে পথে যখন বেরিয়েছি তখন হাজার হাজার মানুষ অলরেডি চলে আসছেন এবং আমার গণভবনে যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে প্রায় ২.৫ ঘন্টা আমি ভেতরে ছিলাম। তো আমি দেখেছি যে মানুষের উচ্ছ্বাস, মানুষের যে সব কিছু মিলে এটা আসলে নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে থাকবে সবসময়। আরেকটি বিষয় জানতে চাই, এই যে জুলাইয়ের যে গ্রাফিতির যে বিষয়টি, আমরা হচ্ছে যে ৩৬ জুলাই বলছি, বাংলাদেশ 2.0 বলছি, সেই জায়গায় নতুন দিন, নতুন সূর্যের সাথে একটি নতুন রং আমরা দেয়ালে দেয়ালে দেখতে পাই। পুরো বাংলাদেশে গ্রামে গঞ্জে এমনকি রাজধানীর বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের গ্রাফিতি, নানা রঙে নানা চিত্রে ছেয়ে গেছে পুরো বাংলাদেশ। এটিকে কিভাবে দেখেন? এই যে তারুণ্যের নতুন মনস্তাত্ত্বিক বিষয় বা তাদের এই যে গ্রাফিতির যে ভাষা, এটি কিভাবে প্রভাব ফেলেছে বাংলাদেশে? ওই রং যেমনটা বলছিলেন রাব্বি, সেই রং কি আসলে কোনো নির্দিষ্ট মনস্তাত্ত্বিক বিষয়কে প্রকট করে বা ভাষাকে নির্দেশ করে কিনা, এই বিষয়টা নিয়ে আসলে আমি কাজ করছি। এবং যখন প্রথম শুরু হয়, অর্থাৎ একদম শুরুতে আন্দোলন যখন চলছিল, আমি কিন্তু তখন থেকেই ছবি তোলা শুরু করি এবং সে সময় কিন্তু হাতে লেখা, জাস্ট স্প্রে দিয়ে কোনো রকম হাতে লিখতো এবং কিছু কিছু জায়গায় ব্লক তৈরি করে নিয়েছিল যেন দ্রুত কাজটা করা যায়। কারণ তখন তো সেই সময় ধরেন পুলিশ কখন আসছে, কখন হেলমেট বাহিনী আসছে, এটা একটা ভয়ের মধ্যে সবাই ছিল এবং যত দ্রুত সম্ভব লিখে তারা সরে গিয়েছে। মূল যে ছবি আঁকার যে বিষয়টা বলছেন, সেই বিষয়টা শুরু হয়েছে কিন্তু ৫ তারিখ থেকে বা ৫ তারিখের পর থেকে। এবং এই বিষয়টা আমি যেহেতু আন্দোলনের সময়টাতে পুরো সময় রাস্তায় থেকেছি অ্যাজ এ সাংবাদিক হিসেবে, তো আমি দেখেছি তাদের উচ্ছ্বাস, দেখেছি তাদের কষ্ট, দেখেছি এবং মৃত্যুও দেখেছি। তো এর মধ্য দিয়ে যখন ৩৬শে জুলাই আসলো এবং যখন গ্রাফিটিগুলো আঁকা শুরু হলো, তখন আমি খুবই বিস্মিত হলাম এই কারণে, বিশেষ করে মিরপুরে একটা গ্রাফিটি আমি দেখলাম, সেখানে বাংলাদেশ দেশ সবার, ধর্ম যার যার, দেশ সবার, এই কথাটা লেখা এবং বাংলাদেশটা লিখেছে বাংলা লিখে, এটার মধ্যে বাংলাদেশের ম্যাপটা ইউজ করেছে। তা আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম এবং আমি চিন্তা করলাম আমি কখনো এইভাবে কিন্তু বাংলাদেশ লেখার কথা কখনো ভাবতাম না। তারপর আমি অন্যান্য গ্রাফিটিগুলো যখন দেখা শুরু করলাম, তখন মনে হলো যে এটা আসলে একটা অসাধারণ, মানে চিত্রকলা বলবো না, এটাই একটা মানে ইতিহাসের অংশ হয়ে যাবে। এবং একটা রোড ডিভাইডারে যখন যাচ্ছিলাম, একটা ছোট্ট মানে হাতে আঁকা, খুবই কাঁচা হাতে আঁকা একজন বাবা তার মেয়েকে নিয়ে যাচ্ছে, মেয়ের হাতে একটা বেলুন। মেয়ে বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা, ওরা কি আমাকেও গুলি করবে? বাবা বলছে না মা, আমরা স্বাধীন। পুরোটাই কালো কালিতে, শুধু স্বাধীন শব্দটা লাল সবুজে। এত ছোট জায়গায় এত মানে আমার এত ভালো লাগলো এবং মনে হলো এই জিনিসটা আসলে থাকবে না, কারণ খুবই কাঁচা কালিতে আঁকা এবং খুবই, তো আমি সাথে সাথে ছবি তুললাম এবং তখন থেকে আসলে আমি আগে তো তুলেছি কিন্তু অত নিয়মিত না, কিন্তু তারপর থেকে আমার একদম মনে হলো যে এই জিনিসটা আমাকে রাখতে হবে। এবং শুরু করলাম ঢাকা থেকে। তো ঢাকা থেকে শুরু করার পরে মনে হলো যে বাংলাদেশের অবস্থাটা কি। তো সেই পর্যায়ে দেখতে গিয়ে প্রথমে রাজশাহীতে গেলাম।
রাজশাহী ইউনিভার্সিটিতে যাওয়ার পর সেই সময় তারা আঁকছিলেন, ওই অবস্থাতেই আমি গিয়ে পেয়েছি। তো এখানে মানে অসংখ্য গ্রাফিটি ওখানে পেয়েছি এবং গিয়ে দেখলাম যে পুরো ট্রেন্ডটা আলাদা অনেক ক্ষেত্রে, মানে ঢাকার সাথে কিন্তু ঢাকার বাইরের ট্রেন্ড আলাদা। এবং আমার বাংলাদেশের বিভিন্ন জেলায় যাওয়ার সুযোগ হয়েছে, এখন পর্যন্ত 10,000-এর বেশি ছবি তোলা হয়েছে এবং আমি প্রত্যেকটা সিঙ্গেল শট নেই, আমি মানে একসাথে সবগুলো না, আলাদা আলাদা করে নিই, যে কারণে একটু সময় লাগে। কেন তুলছি যদি বলেন, আসলে এই প্রজন্মের ভাষাটা বোঝার জন্য আমি এটা শুরু করেছি। সেই গল্প আমি হ্যাঁ প্লিজ সেই গল্প আমরা আরো শুনবো, আপনার থেকে জানবো, আপনার অভিজ্ঞতাগুলো দর্শকদের সাথেও ভাগাভাগি করে নেব। তবে এই পর্যায়ে একটা বিরতি নিতে হচ্ছে দর্শক, খুব ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরছি আবারও। দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ সকলের বাংলাদেশে। আছি মিমি, আমি মাসুম রাব্বিও সাথে আছি। বিরতির আগে আমরা গ্রাফিতি নিয়ে আমাদের অতিথির সাথে কথা বলছিলাম, সেই বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সেটি একটু আপনাদের জানিয়ে দিতে চাই। 36টি দিন পর নতুন সূর্য, ক্লান্ত বিধ্বস্ত শহরগুলোর দেয়ালে সেই আলোই ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে ভয়াবহ দিনগুলোর চিত্র। দেয়ালে দেয়ালে নানা রঙে ফুটে ওঠে গণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, সিলমোহর। সুমাইয়া ঐশীর রিপোর্টে দেখব রং তুলিতে জনমানুষের লেখা লাল সংবিধান। বাংলাদেশ তখন ক্ষতবিক্ষত, বাতাসে বারুদের গন্ধ, রাস্তায় শুকিয়ে আছে রক্তের দাগ। তবু যাত্রাপথে হঠাৎ চোখ আটকে যায় ক্লান্ত শহরের দেয়ালগুলোতে। এ যেন দেয়ালে দেয়ালে লেখা লাল সংবিধান। 36টি দিনের প্রতিটি মুহূর্তের হিসেব নিকেশ জল জল চোখে তাকিয়ে বলছে, আমাকে ভুলো না যেন। মিটিয়ে নিও আবু সাইদের প্রশস্ত বুকে লাগা প্রতিটি গুলির হিসেব। মুগ্ধকে বুঝিয়ে দিও পানির দাম। আকাশ থেকে তারা ঝরার বদলে গুলি বর্ষিত হলো যে ফুলগুলোর ওপর, সেগুলোকেও ভুলো না যেন। 36টি দিন পর নতুন সূর্যোদয়। সেই আলোয় এতদিনের এলোমেলো চিন্তাগুলোকে রং দিয়ে রাঙিয়ে চলছে দেশ সাজানোর কাজ। নতুন করে ভাবছে তরুণ, দেশের প্রতিটি অলিগলির দেয়াল হয়ে উঠল ওদের চিন্তার ক্যানভাস। ৩৬ জুলাইয়ের পর বিধ্বস্ত শহরকে রং দিয়েছিল এই প্রজন্ম। তবে সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়েছে সেই রং। এগুলোকে তাজা রাখতে না পারলে আবারও জাতি ভুলে যাবে বন্দুকের সেই শব্দ, মায়ের আহাজারি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, সে বিষয়ে কথা বলতে আমাদের সাথে রয়েছেন একজন অতিথি, সাংবাদিক ও গবেষক জনাব মাহমুদুজ্জামান। মাহমুদুজ্জামান, আপনি বিভিন্ন জেলায় জেলায় ঘুরে 10,000-এর বেশি ছবি তুলেছেন, বা প্রায় 10,000 ছবি তুলেছেন এই যে গ্রাফিতি বিষয়ক। এই যে তারুণ্যের ভাষা জানার আগ্রহ, বা তারা এটি কেন করছে, এটি যে দর্শকদের সামনে বা গণমানুষের সামনে তুলে ধরার বিষয়টি কিভাবে আগ্রহ জাগলো? এটা কি মানে তারুণ্যের ভাষা আমরা যেমনটা বলছি, এটা কি একই সাথে বলতে পারি যে প্রতিবাদের অন্য আরেকটা কণ্ঠস্বর? আমি একটু পেছনে যাই, যে প্রজন্মকে নিয়ে আমরা বলছি তাদেরকে আমরা সংক্ষেপে জেনজি বলছি, তাই না? জেনারেশন জেড। তো জেনজি বা এই প্রজন্মের যে সংখ্যার দিক দিয়ে এদের সংখ্যা 5 কোটি, অর্থাৎ বাংলাদেশের আপনার অলমোস্ট 1/4 ভাগেরও বেশি জনসংখ্যা। এবং এই প্রজন্মকে বাদ দিয়ে কিন্তু আপনি বাংলাদেশে কোনো কিছু করতে পারবেন না। বাংলাদেশে যে কোনো কাজ করতে হলে এই প্রজন্মকে নিতে হবে। এবং এই প্রজন্ম কারা? এই প্রজন্মকে নিয়ে আসলে আমার বেশ কয়েক বছর ধরে সরাসরি কাজ করার সুযোগ হয়েছে। স্পেশালি এরা হচ্ছে করোনার সময় সবচেয়ে নিগৃহীত জেনারেশন। তাদের অধিকাংশেরই শিক্ষা জীবনের 2 বছর কিন্তু চুরি হয়ে গিয়েছে। যে কলেজে উঠেছিল সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, মাঝখানে কলেজের লাইফ বলতে তার কয়েকটা অনলাইন ক্লাস, এছাড়া কিন্তু ক্লাস ছিল না। আমাদের যেমন কলেজের লাইফটা কত সুন্দর ছিল, আমরা অনেক কিছু জেনেছি, তাদের লাইফটা কিন্তু একদমই ঘরের ভিতর অথবা
এবং এক ধরনের মানে বন্দি জীবন তারা কাটিয়েছে। শুধু তাই না, পুরো প্রজন্মের বিরুদ্ধে আপনি দেখবেন যে প্রত্যেকটা ঘরে ঘরে একটা অভিযোগ ছিল যে এরা কারোর সাথে কথা বলে না, এরা দরজা বন্ধ করে রাখে, এরা খিটখিটে মেজাজের, এরা আত্মকেন্দ্রিক, এরা দেশকে ভালোবাসে না, এরা কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না, নানান কিছু। কিন্তু এটা যে পুরোটাই মিথ্যা, পুরোটাই ভুল, সেটা কিন্তু এই 36শে জুলাই তারা প্রমাণ করেছে। কিভাবে করেছে? কারণ তারা সারা বাংলাদেশে একসাথে পুরো প্রজন্ম জানিয়েছে যে আমরা আছি এবং আমাদের সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল। এবং আমি এটাকে মনে করি এটা শুধুমাত্র গণ অভ্যুত্থান না, এটা একটা প্রজন্মের গণ অভ্যুদয়। তাদের একটা একসাথে সারা বাংলাদেশ জুড়ে উঠেছে। এটাকে দয়া করে আমি যে অনুরোধটা সবসময় করি যে এটাকে কোনো রাজনৈতিক মোড়কে না ফেলার জন্য এবং কয়েকজনকে দিয়ে পুরো প্রজন্মকে বিচার না করার জন্য। আমাদেরও প্রত্যাশা ঠিক তেমনই। কারণ হচ্ছে তাদের যে প্রত্যাশা, এবং বিস্মিত হয়ে গিয়েছি আমি যখন ঢাকার বাইরে গিয়ে ছবি তুলতে গিয়েছি। ঢাকায় তো একটা অবস্থা ছিল, কারণ এখানে একটা শিক্ষিত সমাজ বা এক ধরনের বিষয় ছিল, কিন্তু ঢাকার বাইরেও এমন সব গ্রাফিটি পেয়েছে। আমি শুধু একটা উদাহরণ দিই, রংপুরের একটা স্কুলে আমি গিয়েছি, সেখানে গিয়ে দেখলাম যে একটা পেন্সিল, সেই পেন্সিলটাকে গিলোটিনে দেওয়া হয়েছে। তো সেখানে লেখা হয়েছে যে আমার মাথা কাটিয়ে দিলেও আমি আবার জেগে উঠি। অর্থাৎ আপনি যত তাকে কেটে দিচ্ছেন তত সে কিন্তু গড়ে উঠছে। এবং আরেকটা গ্রাফিটিতে, সেটা মিরপুরে আমি পেয়েছি, সেটা হচ্ছে যে মানুষ যদি ভিজে যায়, অর্থাৎ যদি গা ভেজে, তাহলে সে কাপড় বদলায়। যখন তার শরীর ভেজে ঘামে তখন তার ভাগ্য বদলায়, অর্থাৎ পরিশ্রম করলে ভাগ্য বদলায়। আর যখন রক্তে ভেজে তখন ইতিহাস বদলায়। তারা কিন্তু এই ইতিহাসটা বদলে দিয়েছে, সেই ইতিহাস তারা বদলে দিয়েছে, আর তার ফলাফলেই আমরা বাংলাদেশ 2.0 পেয়েছি। আমরা এই বিষয়ে আরো জানবো। এ পর্যায়ে আরো একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক আয়োজনের শেষ বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবারও আলোচনায় ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ। আমি মাসুম রাব্বি, সাথে আছি, সেই সাথে আছি আমি মিমি, এবং আমাদের সাথে স্টুডিওতে আজকে একজন অতিথি আছেন, সাংবাদিক ও গবেষক মোহাম্মদ মাহমুদুজ্জামান। তার সাথে আলোচনা হচ্ছিল এবং যেই বিষয়গুলো আসলে আপনার কাছ থেকে জানছিলাম, গ্রাফিতি নিয়ে জানছিলাম, আপনার কাজ নিয়ে জানছিলাম, গবেষণা নিয়ে। সাংবাদিকতা এবং গবেষণা দুটোই সমান তালে চালাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে জুলাই যোদ্ধাদের কাছে আমাদের নানান রকম প্রত্যাশা ছিল, এখনো আছে। কোনোটা হয়তো আমরা তুষ্ট হই এবং কোথাও কোথাও গিয়ে একটু আক্ষেপ অভিযোগও ওঠে। আপনার কাছে আসলে এই জুলাই যোদ্ধাদের নিয়ে আপনি কি বলতে চান, বা আপনার প্রত্যাশা কেমন? আসলে জুলাই যোদ্ধা যারা, তাদেরকে নিয়ে এবং তাদের পরবর্তী প্রজন্ম, যেটা আমরা আলফা জেনারেশন বলছি, তাদেরকে নিয়ে আমি খুবই আশাবাদী। যে যাই বলুক, আমি তাদেরকে নিয়ে আশাবাদী। কারণ বাংলাদেশের ইতিহাস যদি দেখি আমরা, বাংলাদেশের ইতিহাসে কিন্তু তরুণরাই গড়েছেন। এটা কিন্তু সবসময় আমাদের, আপনি যদি দেখেন যে আমরা সিরাজউদ্দৌলার কথা বলি, সিরাজউদ্দৌলা 22 বছর বয়সে তিনি কিন্তু ক্ষমতা নিয়েছিলেন, এবং কতটুকু, বাংলাদেশের চেয়েও প্রায় 3 গুণ জায়গা, বাংলা, বিহার, উড়িষ্যা, তিনটা বড়, অলমোস্ট বাংলাদেশের 3 গুণ জায়গার শাসক কিন্তু তিনি ছিলেন। এবং তিনি 21 বছর বয়সে ঢাকাতে ছিলেন। ঢাকায় যে আলীবর্দী খাঁর যে নৌবাহিনী ছিল, নৌবাহিনীর প্রধান হিসেবে তিনি কিন্তু ঢাকাতে কাজ করে গেছেন। তো এই যে তরুণ নেতৃত্ব, এটা কিন্তু আজকের বিষয় না। এবং আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি, ভাষা আন্দোলনে দেখেছি, আমরা 90-এ দেখেছি, প্রতিটা আন্দোলনে কিন্তু তরুণরাই এগিয়ে এসছেন, এবং সেই ধারাবাহিকতায় আমাদের তরুণরা এগিয়ে এসছে। এবং এখন বাংলাদেশের 60% হচ্ছে তরুণ জনসংখ্যার। তো এই তরুণরাই তো থাকবে এবং তারাই কিন্তু বাংলাদেশকে গড়ে তুলবে। তো আমরা তাদেরকে নিয়ে এতই হতাশ হওয়ার আমি কোনো কারণ দেখি না। কারণ আপনি যদি দেখেন একটা পুকুর, শান্ত পুকুর, সেটাতে যদি ঢেউ আসে সেটা অনেক সময় ঘোলা হয়ে যায়। তো সেটা কি সাথে সাথেই কি আবার শান্ত হয়ে যাবে? একটু সময় লাগে। আমরা ফ্রান্সের কথা জানি, তাই না? ফ্রান্স খুব ভদ্র দেশ, ইউরোপের সবচেয়ে কালচার দেশ হিসেবে আমরা বিবেচনা করি। আপনি জানেন সেখানে ফরাসি বিপ্লব হয়েছে। তো ফরাসি বিপ্লবের পরে এক বছরে 40,000 মানুষকে গিলোটিনে দেওয়া হয়েছিল। এটা কিন্তু ফ্রান্সেই হয়েছিল। এখন কি চিন্তা করা যায় প্যারিসের রাস্তায় কাউকে মারা হচ্ছে? কিন্তু তখন কিন্তু এটা হয়েছে, এটাই বাস্তবতা। কারণ একটা বিপ্লব পরবর্তী সময়ে এই ধরনের ঘটনা অনেক কিছুই ঘটে। তো আমি বিশ্বাস করি এই অবস্থা আরও ভালো হবে। এবং আমাদের যারা তরুণরা আসছে, আমি একটা কথা বারবার বলছি, এই তরুণ কিন্তু শুধুমাত্র ঢাকার তরুণ না, সে কিন্তু মহেশখালীতেও বসে আছে। আমি মহেশখালীতেও গিয়েছি গ্রাফিটি আঁকতে, এবং আমার কাছে বেস্ট গ্রাফিটি মনে হয়েছে মহেশখালীর গ্রাফিটিগুলো, তাদের আঁকার যে ধরন ছিল। তো এরকম বিভিন্ন জায়গায় যারা আছেন,
তারা তো বাংলাদেশকে ভালোবাসেন, তারা তো কোনো স্বার্থের জন্য এটা করছেন না, তারা নিজের টাকা দিয়েই কিন্তু রং তুলি নিয়ে ছবিগুলো এঁকেছেন, একেবারেই তারা এবং নিঃস্বার্থভাবে এঁকেছেন। এবং তাদের এই যে আগ্রহ, তাদের যে দেশপ্রেম, সেটা তো কোনো কিছু দিয়ে আপনি বাদ দিতে পারবেন না, সেটা কিন্তু থাকবে। এবং তারা সবাই, এই প্রজন্ম সবাই মিলিতভাবে এই দেশকে অবশ্যই একটা ছিল যে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ, বরিশালে বড় করে লেখা। তো আমরা সেই স্বর্গভূমি এদের হাত দিয়ে আসলে তৈরি করি। স্বপ্নটুকু নিয়ে আসলে আমরা আমাদের যে এখন যে 2.0 বাংলাদেশ আমরা বলি, সেই বাংলাদেশের পথ চলতে চাই। যেমনটা আপনি বলছিলেন, আপনার কাছ থেকে শুনছিলাম। অসংখ্য ধন্যবাদ, আজ এসেছেন আপনি, আমাদের খুব সুন্দর একটা সময় কাটলো এবং অনেক কিছু জানলাম আপনার থেকে। ধন্যবাদ, শুভ সকাল আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে দর্শক শুভ সকাল আপনাদেরও। আজকের সকালের বাংলাদেশ এই পর্যায়েই আমাদের বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। শুভ সকাল।